আমাদের যে পরিস্থিতি, আজকে আমি আওয়ামী লীগ, কালকে আমি বিএনপি। আমরা যারা হেফাজত করি, আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এলাকায়, অঞ্চলে বিভিন্ন মানুষ আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আপনারা কি আওয়ামীপন্থী হেফাজত নাকি বিএনপিপন্থী হেফাজত? সামান্য 500 টাকা দিলে হাদিয়া, মাত্র 500 টাকা হাদিয়া দিলে আমরা যেখানে মন চাই সেখানে ডাকবে, সেই জায়গাতে যে আমরা উপস্থিত হয়ে যাই। এই পরিস্থিতি যদি আমাদের থাকে, কপাল কিন্তু খারাপ, মাথায় রাখেন। দুনিয়ার যত বড় শক্তি হোক না কেন, সেই শক্তি তো আলেমদের পিছু পিছু ঘোরার কথা ছিল। আজকে আলেমরা কেন তাদের পিছু পিছু ঘুরবে? আলেম ওলামাদের খুব খারাপ একটা সময় আবার আসতেছে। এই সময়টার জন্য আমাদেরকে এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা জেলে ছিলাম যারা, আবার জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ হলো, আমাদের আলেমদের মধ্যে এখন বর্তমান সময়ে আমাদের যে পরিস্থিতি, আজকে আমি আওয়ামী লীগ, কালকে আমি বিএনপি। কথা বুঝেন নাই? মানে আমরা যারা হেফাজত করি, আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন এলাকায়, অঞ্চলে বিভিন্ন মানুষ আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আপনারা কি আওয়ামীপন্থী হেফাজত নাকি বিএনপিপন্থী হেফাজত? এগুলো আমাদের খুব কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা সকলেই বয়ান করি যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকেই মসজিদের ইমাম, আমিও মসজিদের ইমাম। আমরা বয়ান করি কিসের জন্য? মানুষকে হেদায়েত করার জন্য। সাহাবায়ে কেরামদের আদর্শ মানুষের কাছে বয়ান করি যে সাহাবায়ে কেরামদের ঈমান এমন অবস্থায় ছিল, তাদের অবস্থা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এটা আমরা বয়ান করি, মানুষকে হেদায়েতের পথে আহ্বান করি, কিন্তু আমি আওয়ামী লীগ হই অথবা বিএনপি হয়ে যাই। আমার অবস্থাটা কোথায় যাবে? আলেমরা কেন এদের পিছে ঘুরবে? আহমদ শফিকুল কাহার পিছে পিছে ঘুরে নাই, আহমদ শফির পিছে পিছে সরকার ঘুরেছে। হুসাইন আহমদ মাদানির পিছে পিছে কেউ, মানে হুসাইন আহমদ মাদানি উনি কাহারও পিছে ঘুরে নাই, হুসাইন আহমদ মাদানির পিছে পিছে মানুষ ঘুরেছে। আজকে ওদের আমরা উত্তরসূরি আমরা বলি। কিসের উত্তরসূরি? সামান্য 500 টাকা দিলে হাদিয়া, মাত্র 500 টাকা হাদিয়া দিলে আমরা যেখানে মন চাই সেখানে ডাকবে, সেই জায়গাতে যে আমরা উপস্থিত হয়ে যাই। এই পরিস্থিতি যদি আমাদের থাকে, কপাল কিন্তু খারাপ, মাথায় রাখেন। কপাল খারাপ। আমরা তামাশা করতেছি, বাংলাদেশের উপরে মাইর আসছে, খুব সহজ, খুব তাড়াতাড়ি আসবে। যদি এখান থেকে বাঁচতে হয় তাহলে অবশ্যই আমরা যারা বক্তব্য দেই, আমরা যারা মানুষকে হেদায়েত করি, আমাদেরকে আগে হেদায়েত প্রাপ্ত হওয়া লাগবে, নচেত আমাদের কপাল খারাপ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2005-এর আমি দেশের বাইরে একটা সফরে গিয়েছিলাম। সেখানে একজন কারাবন্দির একটা চিঠি আমাকে দিয়েছিল। সে বাংলাদেশি একজন মুসলিম ভাই, সে পার্শ্ববর্তী একটা দেশের কারাগারে বন্দী ছিল। তার পক্ষ থেকে একটা চিঠি দিয়েছিল। সেই চিঠিটা মাঝে মধ্যে এরকম বের করে পড়তাম আর এরকম কান্না করতাম যে আসলে মানুষের জীবন এরকমও হয়। কিন্তু এই ফ্যাসিস্ট হাসিনার আমলে যখন আমি নিজেই নির্যাতনের শিকার হলাম, আমাকে আয়নাঘরে রাখা হলো, বিভিন্নভাবে নির্যাতিত হলাম শুধুমাত্র ন্যায়ের পক্ষে কথা বলার কারণে, কাজ করার কারণে, তখন সেই বিষয়টা কিছুটা বাস্তবে ফিল করেছি। তো এইখানে অনেকেই আছেন উপস্থিত যারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো না কোনোভাবে এফেক্টেড হয়েছেন। তারা অবশ্যই এই বিষয়ের আমার চেয়ে ভালো অভিজ্ঞতাই আছে। আমি এখানে আজকে শুনতে আসছি কথা যে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের যে সংগঠন, যে প্ল্যাটফর্ম, এখানে তো অনেক লোকজনই আসেন। ওনাদের যেই কথাবার্তা, বাস্তব অভিজ্ঞতা ব্যক্ত করেছেন, সেগুলি শোনার পরে আমি আসলে আরও
প্রবল হয়ে গিয়েছিলাম। তো যেখানে বিভিন্ন দলের রাজনৈতিক প্ল্যাটফর্মের বিভিন্ন অঙ্গনের মানুষ তাদের যেই গোত্র সোসাইটি তাদেরকে কারাগার হতে মুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, কিন্তু যেই মানুষটি কৃষক, শ্রমিক অথবা কোনো মাদ্রাসার ছাত্র অথবা কোনো আলেম যার দুনিয়াতে আমাদের মতো দুনিয়াবি এনভায়রনমেন্ট অত একটা তৈরি করে নাই, কিন্তু তার সঠিক রাস্তায় সঠিকভাবে চলতে গিয়ে সে সত্যের পথে কথা বলতে গিয়ে নির্মমতার শিকার হয়েছেন, তাদের জন্য আজকে এই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের যে প্ল্যাটফর্ম, সেখানে অবশ্যই আমাদের আসা উচিত, আগায় যাওয়া উচিত। সেক্ষেত্রে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আমার যারা সিনিয়র রয়েছেন বা আমার পরিচিত বন্ধুবান্ধব রয়েছেন যারা দেশ বিদেশে প্র্যাকটিস করেন, তো ওনাদের অনেকের সাথে কথা বলেছি। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে এই সংগঠনের যদি কোনো আইনি সহায়তায় ওনারা কাজ করতে পারেন, সেক্ষেত্রে ওনারা নিজেকে ধন্য মনে করবেন। এবং এই সংগঠনের যে সম্মানিত সভাপতি বা সেক্রেটারি মহোদয়, ওনাদের সাথে কথা বলেছি। তো এই বিষয়ে আমি পরবর্তীভাবে পদক্ষেপ নিব এবং নিজে এবং আমার সহকর্মীদের সাথে নিয়ে এই বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলনের ব্যানারে আমরা ইনশাল্লাহ কাজ অব্যাহত রাখব। তো আজকে এইখানে ওলামায়ে মাশায়েখরা যে সমস্ত আলোচনা করেছেন কোরআন ও হাদিসের আলোকে এবং সমাজের জাতীয় নেতৃস্থানীয় বক্তাগণ যে সমস্ত আলোচনা করেছেন এবং আরও আইনজীবী, মানবাধিকার কর্মী, সাংবাদিক ভাইরা আলোচনা করেছেন, সামনে আরও উপস্থিত আছেন, আলোচনা করবেন। তো আমার একটাই উদার্ত আহ্বান থাকবে যে আমরা সবাই কোনো না কোনোভাবে হয়তো প্রত্যেক দিনই কোনো না কোনো ভালো কাজ করি, সেখানে আমাদেরকে সেই কাজটাকে হয়তো আমরা ওইভাবে সাজাইতে পারি না। যেমন একজন মানুষকে আজ থেকে 6 মাস আগে আমি জামিন করিয়েছি, জামিন করানোর পরে আমার উদ্যোগে আমি জামিন করিয়েছি, করানোর পরবর্তীতে সেই ব্যক্তিটা তার জীবনযাপনে তার যে মনিটরিং, তার যে সমাজ তাকে কিভাবে গ্রহণ করেছে সেই বিষয়ে আর কোনো খোঁজখবর রাখিনি। না রাখার কারণে পরবর্তীতে সে আবার সেই অন্যায় কুচক্রের একটা গ্রুপের মধ্যে সম্পৃক্ত হয়ে সে আবার জেলখানায় আবদ্ধ হয়ে গেছে। তাহলে এই যে আমার যে পরিশ্রম, আমার যে কষ্ট, আমার যে অর্থ ব্যয় করা, সেটা কিন্তু কোনো কাজে লাগলো না। এই জন্য কোনো ব্যক্তি বিশেষের যে কাজটা সেটা যদি একত্রিত করে একটা ব্যানারে, একটা প্ল্যাটফর্মে করা হয়, সেক্ষেত্রে সেই ভালো কাজটা যদি ধারাবাহিকভাবে করা হয়, যেমন আমাদের পূর্ববর্তী বক্তারা যে বলে গেছেন যে একজন মাজলুমকে শুধু কারাগারে থেকে মুক্ত করাই দায়িত্ব শেষ নয়, সেখানে তার পরবর্তী জীবন, তার পুনর্বাসন, সমস্ত জায়গায় তাকে মনিটরিং করা, তার পাশে থাকা এবং সে যতক্ষণ পর্যন্ত না সমাজে স্টেবল হবে ততক্ষণ পর্যন্ত তার পাশে থাকা। সেক্ষেত্রে আমি সবাইকে উদার্ত আহ্বান জানাবো যে এই বৈষম্য বিরোধী কারামুক্তি আন্দোলনের ব্যানারে আমরা সকলে মিলে যদি কাজ করি, তাহলে একদিন আমাদের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা জেলায়, সমস্ত জায়গায় এই সংগঠনের ব্যানারে যদি শক্ত একটি অবস্থান তৈরি করতে পারি, সেক্ষেত্রে আমাদের এই বাংলাদেশে কোনো মাজলুম, কোনো নিরহ কারাবন্দী আর অন্ধকার কুঠুরিতে আবদ্ধ থাকবে না। যেমন আমরা এই বৈষম্য যে হয় কারাগারে, এই কথাটা হয়তো অনেকে জানতাম না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যেমন শেখ মুজিবুর রহমানের যে 1974 সালে বা বিগত ফ্যাসিস্ট সরকার 2009 সালে যে স্পেশাল পাওয়ার এক সন্ত্রাস বিরোধী আইন নামে এরকম অনেক নিরহ মানুষকে জেলখানার মধ্যে রেখে দিয়েছে, তাদের কোনো বিচার বা তাদের নামে কি অভিযোগ সেটা হয়তো সেই মাজলুম জানে না। তো এরকমভাবে রেখে দিয়েছে, তখন তাদের কিছু মামলায় স্টাডি করে যে পাওয়া গেছে যে একটা লোক এক জেলায় বাস করে,